আজকে এমন একটি মুভির গল্প বলবো যে মুভিটি সত্য ঘটনার উপর নির্মিত হয়েছিল। এটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জেল ব্রেক ঘটনা ছিল, যেখানে একসাথে পুরো 50 জন মানুষ জেল থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু তাদের এক সঙ্গী অস্কার পালাতে ব্যর্থ হয়েছিল। সান্তিয়াগো শহরে সবচেয়ে নিরাপদ কারাগার দিয়ে শুরু হয় এই মুভির গল্প। এই জেলে হাজারো বিপজ্জনক অপরাধী বন্দী রয়েছে। এটি এমন একটি জেল যেখান থেকে আজ পর্যন্ত কোনো বন্দী পালাতে পারেনি। এর মূল কারণ হলো এই জেলের ওয়ার্ডেন, যিনি একজন অত্যন্ত কঠোর এবং নির্মম মানুষ। সামান্য ভুলের জন্য বন্দীদেরকে নির্মমভাবে মারধর করে। তার ভয়ে বন্দীরা পালানো তো দূরের কথা, ছোট্ট একটি ভুল করার আগেও শতবার ভেবে নেয়। কিন্তু ওয়ার্ডেনের এই আতঙ্ক বেশি দিন টিকবে না, কারণ এবার জেলে প্রবেশ করেছে একজন অত্যন্ত চালাক মানুষ, যার নাম লিওন। লিওন পেশায় একজন স্থপতি। তার বিশেষ দক্ষতা হলো যে কোনো ভবন দেখলে সে বুঝে ফেলতে পারে ভবনটি কত পুরনো এবং কিভাবে ডিজাইন করা হয়েছে। জেলে ঢোকার সাথে সাথেই তার মস্তিষ্কে শুরু হয় এখান থেকে পালানোর পরিকল্পনা। এখানে লিওন একা নয়, তার সাথে আরো তার 4 জন সঙ্গী আছে যারা এখান থেকে পালাতে চায়। একজন অফিসার সব বন্দীদের লাইনে দাঁড় করিয়ে জেলের নিয়ম কানুন বোঝায় এবং সতর্ক করে দেয় যেন কেউ এই নিয়ম না ভাঙে। এই নিয়ম ভাঙলে তাকে মেরে ফেলা হবে। সব বন্দীদের তাদের ব্লকের দিকে নিয়ে যাওয়া হয়। লিওন দৌড়ে গিয়ে সেল নম্বর 50 ধরার চেষ্টা করে, কারণ তার হিসাব অনুযায়ী এখান থেকে পালানোর জন্য এটি সবচেয়ে নিখুঁত জায়গা। কিন্তু যখন সে দরজা খুলে দেখে সেল নম্বর 50-এ ইতিমধ্যে অন্য কেউ জায়গা দখল করে নিয়েছে। এতে লিওনের মন খারাপ হয় এবং অনিচ্ছা সত্ত্বেও সে পাশের 51 নম্বর সেলে চলে যায়। তবে তার বাকি 4 জন সঙ্গী পরিকল্পনা অনুযায়ী তাদের নির্ধারিত সেলগুলো দখল করতে সক্ষম হয়। কিছুক্ষণ পর লিওর সঙ্গীরা তার সেলে এসে জড়ো হয়। রাফায়েল লিওনকে বলে, তোমার তো সেল নম্বর 50-এ যাওয়ার কথা ছিল, কিন্তু এটা তো সেল নম্বর 51। লিওন জবাব দেয়, তোমার জন্য সহজ ছিল কারণ তোমার সেল ছিল নিচতলায়, তাই তোমরা সহজেই দখল করতে পেরেছ, কিন্তু আমার সেল প্রথম তলায় ছিল, তাই আমি পারিনি। জার্মান জিজ্ঞেস করে, তাহলে এখন আমরা কি করব? রাফায়েল উত্তর দেয়, কাল থেকে এখান থেকে আমরা পালানোর পরিকল্পনা শুরু করব। এরপর একজন গিটার নিয়ে আসে, সেও লিওনের দলের সদস্য। এই জেলে বন্দীরা যে কাজ জানতো সেই কাজ করার অনুমতি ছিল, যাতে তাদের সময় কাটে, যেমন গিটার বাজানো, রান্না করা বা আসবাবপত্র বানানো। পরদিন লিওন পালানোর পরিকল্পনায় লেগে যায়। সে জেলের প্রতিটা জায়গায় মনোযোগ দিয়ে দেখছে, কিন্তু চারদিকে প্রহরী দেখে সে বুঝে ফেলে যে দেয়াল টপকে পালানো অসম্ভব। এরপর সে পায়ে হেঁটে জেলের দৈর্ঘ্য মেপে নেয়। জেলের দৈর্ঘ্য মাপার পর সে সরাসরি তার সঙ্গীদের কাছে গিয়ে বলে, যে কোনো উপায়ে আমাদের এখান থেকে পালাতে হবে। জার্মান বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এখান থেকে পালানো অসম্ভব। চারদিকে উঁচু দেওয়াল, তার উপর প্রহরীরা সবসময় নজর রাখছে। সামান্য সন্দেহ হলেই তারা আমাদের গুলি করে মেরে ফেলবে। লিওন তার পরিকল্পনা বোঝাই, আমি পা দিয়ে মেপে বের করেছি যে জেলের বাইরের রাস্তা এখান থেকে মাত্র 90 মিটার দূরে আছে, তাই আমরা দেওয়াল টপকে পালাবো না, বরং মাটির নিচ দিয়ে একটি সুড়ঙ্গ বানাবো যা বাইরে পর্যন্ত যাবে। জেলের বাইরে একটি জঙ্গল আছে, একবার বাইরে চলে গেলে প্রহরীরা আমাদের আর খুঁজে পাবে না। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এত লম্বা সুড়ঙ্গ খোঁড়ার পর মাটি বের হবে, আর সেই মাটিগুলো কোথায় ফেলবে? এই প্রশ্ন 3 জনকে চিন্তিত করে তোলে। এদিকে বিগট নামের একজন বন্দী তাদের উপর নজর রাখছিল। বিগট একজন প্রতারক যে ওয়ার্ডেনের সাথে যোগসূত্রে কাজ করে। যখনই সে কোনো বন্দীকে পালানোর চেষ্টা বা নিয়ম ভাঙতে দেখে সে গিয়ে প্রহরীদেরকে জানিয়ে দেয়। বিগট দীর্ঘদিন ধরে লিওন ও তার 2 সঙ্গীকে লক্ষ্য করছিল। 3 জনকে একসাথে আলোচনা করতে দেখে বিগট সন্দেহ করে। সে সরাসরি রাফায়েলের কাছে গিয়ে বলে, আমি কয়েকদিন ধরে তোমাদের 3 জনকে লক্ষ্য করছি। আমি জানি তোমরা পালানোর পরিকল্পনা করছো, আমিও তোমাদের সাথে যেতে চাই। রাফায়েল বিগটের মুখ দেখে কিছু সন্দেহ করে। সে বলে, এমন কিছুই না, আমরা শুধু আড্ডা দিচ্ছিলাম, পালানোর কোনো পরিকল্পনাই নেই। পরদিন লিওন, জার্মান এবং রাফায়েল 3 জন নিচের সেলে আসে। রাফায়েল একটা দেওয়াল দেখিয়ে বলে, আমরা এই দেওয়াল খুঁড়ে সুড়ঙ্গ বানাবো। সমস্যা হলো, খোঁড়া শুরু করলে সুড়ঙ্গ খোলা রাখা যাবে না, কারণ প্রতি সন্ধ্যায় প্রহরীরা প্রতিটি সেল চেক করতে আসে। তারা দেখলেই সবাই ধরা পড়ে যাবে। লিওন সমাধান দেয়, আমরা দেওয়ালের একটি অংশ ভেঙে হুবহু সেই আকারে একটা নকল ব্লক বানাবো। সন্ধ্যায় প্রহরীরা এলে নকল ব্লক লাগিয়ে সুড়ঙ্গ ঢেকে দিব, এভাবে ধরাও পড়বো না। কিন্তু মূল সমস্যা, সুড়ঙ্গ থেকে বেরোনোর মাটি কোথায় ফেলবে? লিওন তার গিটারওয়ালা বন্ধুকে ডাকে। সে গিটার থেকে একটি বড় স্ক্রুড্রাইভার বের করে লিওনকে দেয়। লিওন ছাদে একটা চৌকোনা ছিদ্র করতে শুরু করে। শব্দ হয়, গিটারওয়ালা গান গেয়ে গিটার বাজাতে থাকে, যাতে বাইরে থেকে শব্দ কেউ না শোনায়। কিছুক্ষণ পরিশ্রমের পর লিওন ছাদে একটি চিত্র করতে সফল হয়। সেই চিত্র দিয়ে মাথা বের করে দেখে ছাদে অনেক ফাঁকা জায়গা আছে, সেখানে তারা প্রায় 80 টনেরও বেশি মাটি রাখতে পারবে। সন্ধ্যা হতে চলছে, শীঘ্রই প্রহরীরা চেকিং করতে আসবে। রাফায়েল ঘাবড়ে গিয়ে বলে, তাড়াতাড়ি ছিদ্র বন্ধ করতে হবে। লিওন বলে, তাড়াতাড়ি আমাকে ডিম এনে দাও। রাফায়েল রেগে যায়, এই সময় তুমি মজা করছো? লিওন বলে, তাড়াতাড়ি ডিম আনো, তারপর আমার কারসাজি দেখো। রাফায়েল ডিম আনতে যায়। লিওন এবং জার্মান ছাদ থেকে পড়ে যাওয়া ইটের ভাঙা অংশ আরো ভেঙে মাটিতে রূপান্তর করে। রাফায়েলও ডিম নিয়ে আসে। লিওন সেই মাটি, চুন এবং ডিম একসাথে মিশিয়ে আটার মতো গুলে একটি ব্লক বানায়। তারপর সেটা ছিদ্রে লাগিয়ে নিচ থেকে একটা পোস্টার লাগায়। কিছুক্ষণ পর প্রহরীরা এসে সেল চেক করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। একজন প্রহরী ছাদের পোস্টার দেখে, কিন্তু বাইরে থেকে একজন অফিসার তাকে ডাকায়। সে না খুলে সেখান থেকে চলে যায়। এভাবেই তারা প্রথমবারের মতো বেঁচে যায়। এখন তারা 34 দিন জেলে কাটিয়েছে, শীঘ্রই বের হতে হবে। লিওন এবং জার্মান ছাদে উঠে কাঠের একটা খোলা বক্স বানায় এবং তাতে সাদা সিমেন্ট ভরে ছাদে রাখে। কয়েকদিন পর তাতে ব্লক তৈরি হয়ে যায়। এইবার
শুরু হয় আসল কাজ, সুড়ঙ্গ খোঁড়া। তারা দেওয়ালের সবচেয়ে নিচের অংশ তৈরি করা ব্লকের মাপ অনুযায়ী কাটতে শুরু করে, কিন্তু খোঁড়ার সময় অনেক শব্দ হচ্ছিল। কিছু প্রহরী শব্দ শুনে ফেলে এবং সেলের দিকে আসতে থাকে। গিটারওয়ালা এসে তাদেরকে সতর্ক করে দেয়। সবাই ঘাবড়ে যায়, কারণ তারা যতটুকু কেটেছে তাতে তাদের বানানো ব্লকটি ফিট হবে না, খুব ছোট। তারা তাড়াতাড়ি ভাঙা দেওয়ালের টুকরোগুলো জোড়ো করে সুড়ঙ্গের জায়গার সামনে রেখে দেয় এবং নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। প্রহরী এসে চারদিক দেখে কিন্তু কিছুই সন্দেহজনক পায় না, তাই তারা চলে যায়। প্রহরী যাওয়ার পর তারা রেডিওর আওয়াজ বাড়িয়ে দিয়ে আবার খোঁড়া শুরু করে। কয়েক ঘন্টা পরিশ্রমের পর অবশেষে তারা ব্লকের মাপের একটি নিখুঁত অংশ কাটে এবং সিমেন্টের ব্লকটি সেখানে লাগিয়ে দেয়। সুড়ঙ্গ খোঁড়ার ফলে ভাঙা অংশ তারা ব্যাগে করে উপরে সেলে নিয়ে যায়। আগে যেখানে ছাদে ছিদ্র করে ঢিপ মাটি মিশিয়ে ব্লক তৈরি করে ঢেকে রেখেছিল, সেই ব্লক খুলে উপরে খালি জায়গায় মাটি জমা করতে শুরু করে। তারপর আবার ব্লক লাগিয়ে সাদা সিমেন্ট দিয়ে ঢেকে পোস্টার লাগিয়ে দেয়। এইভাবে রোজ একটা রুটিন হয়ে যায়। গিটারওয়ালা গিটার বাজিয়ে মানুষের মনোযোগ অন্যদিকে রাখে এবং প্রহরীদের উপর নজর রাখে। লিওন, রাফায়েল এবং জার্মান নিজের সেলে সুড়ঙ্গ খোঁড়ে। খোঁড়া মাটি বিভিন্ন ব্যাগে ভরে উপরে সেলে ছাদে জমা রাখে। কয়েকদিন ধরে চালাকির সাথে তাদের খোঁড়ার কাজ চলতে থাকে, কিন্তু অস্কার নামের একজন বন্দী তাদের উপর সন্দেহ করতে শুরু করে। সে লক্ষ্য করেছে এরা প্রতিদিন একই প্যাটার্ন অনুসরণ করে, নিচের সেল থেকে উপরে সেলে যায়। সবসময় তাদের হাতে ব্যাগ বা বালতি কোনো কিছুই থাকে। এসব দেখে অস্কার সন্দেহ করে, কিন্তু কাউকে কিছুই বলে না। সে চুপচাপ নজর রাখে। এখন তাদের 70 দিন হয়ে গিয়েছে জেলে। লিওন সুড়ঙ্গ মেপে দেখে মাত্র 5 মিটার সুড়ঙ্গ হয়েছে। সে হতাশ হয়ে যায় এবং বুঝে ফেলে যে 5 জন মিলে এভাবে কখনোই কাজ শেষ করা যাবে না। এই কাজের গতি আরো বাড়াতে হবে, তা না হলে এই কাজ শেষ হতে 5 বছর লেগে যাবে। সে সঙ্গীদের বলে আমাদের আরো মানুষ দরকার, সুড়ঙ্গ আরো দ্রুত খুঁড়তে হবে। একদিন জার্মান মাটি ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিল। একজন প্রহরী তাকে থামায় এবং জিজ্ঞেস করে ব্যাগে কি আছে। জার্মান বলে কিছু জরুরি জিনিসপত্র। প্রহরী বলে ঠিক আছে, ব্যাগ খুলে আমাকে দেখাও। জার্মান ঘাবড়ে যায়, কিন্তু যখন সে ব্যাগ খুলে উপরে কিছু জিনিসপত্র রাখা ছিল। আসলে জার্মান চতুরতার সাথে নিচে মাটি আর উপরে সামান্য কিছু জিনিসপত্র রেখে দিয়েছিল, কিন্তু প্রহরীর সন্দেহ যায় না। সে বলে আমার পিছনে পিছনে চেকিং রুমে এসো। জার্মান চালাকি করে নিচে বসে থাকা লিওয়ের সাথে হুবহু একটি ব্যাগ বদলে প্রহরীর চেকিং রুমে চলে যায়। চেকিং রুমে যখন প্রহরী ভালো করে চেক করে সেখানে শুধু প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া আর কিছুই পায় না, প্রহরী তাকে ছেড়ে দেয়। এই জেলে তাদের 86 দিন হয়ে গিয়েছে, আর বেশি দিন থাকতেও চায় না। তাই লিওন এবং তার সঙ্গীরা দ্রুত কাজ বাড়ানোর জন্য উপরতলার কিছু বন্দীকে দলে নেয়। লিওন তাদের দেয়াল থেকে ব্লক সরিয়ে সুড়ঙ্গ দেখায়। সুড়ঙ্গ দেখে তারা রাজি হয়ে যায়, কারণ তারা ভাবে 5 জন যদি 7 মিটার খুঁড়তে পারে তাহলে সবাই মিলে তাড়াতাড়ি শেষ করা যাবে। নতুন বন্দীদের মধ্যে কয়েকজনের ফাঁসি হওয়ার কথাও ছিল, তারা আগে থেকে পালানোর সুযোগ খুঁজছিল। লিওন সবাইকে তার পরিকল্পনা বুঝিয়ে দেয়। প্রতিদিন 1 ঘন্টা শিফটে কাজ করতে হবে। 2 জন খুঁড়বে, 2 জন মাটি উপরে নিয়ে যাবে, 2 জন প্রহরীদের উপর নজর রাখবে। বাকিরা স্বাভাবিক কাজ করবে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। যে 2 ঘন্টা খুঁড়ে বাইরে আসবে তাকে তাড়াতাড়ি গোসল করে কাপড় ধুয়ে ফেলতে হবে, যাতে প্রহরীরা কাপড়ে মাটির দাগ না দেখে। সবাই মিলে কাজ করে। এখন তাদের কাজ অনেক দ্রুত হচ্ছে। তারা রোজ 100 কিলো মাটি বের করতে শুরু করে। লিওন উপরতলার বন্দীদের বেছে নেওয়ার আসল কারণ হলো ব্যাগে ভর্তি মাটি উপরে নিয়ে গেলে প্রহরীদের নজরে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তারা নিচের যে সেলে খুঁড়ছিল তার ছাদে একটি ছিদ্র করে, এভাবে সিঁড়ি দিয়ে না নিয়ে সরাসরি ছিদ্র দিয়ে উপরতলায় বন্দীদের কাছে মাটি পাঠানো হয়। এতে ধরা পড়ার ঝুঁকি অনেক কমে যায় এবং কাজের গতিও অনেকাংশে বৃদ্ধি পায়। যখনই কেউ সুড়ঙ্গ খুঁড়ে তখনই তারা রেডিওর আওয়াজ বাড়িয়ে দেয়। বাইরে সবাই প্রহরী দেখায় যে সবকিছু স্বাভাবিক। প্রহরীদের বিপদ দেখলেই দরজায় নক করে সতর্ক করে দেওয়া হয়। ভিতরে খোঁড়া বন্ধ করে আর সব আগের মতো করে নিজেদের কাজে লেগে যায়। এভাবে প্রতিটি বন্দী রুটিন মেনে নিজেদের কাজ করে প্রতি সন্ধ্যায় এক হয়ে পরের পরিকল্পনা করে, যাতে প্রহরীদের কোনো সন্দেহ না হয় এবং সবকিছু নিখুঁতভাবে চলে। কিন্তু একদিন সন্ধ্যায় ফুটবল খেলার সময় অস্কার রাফায়েলের কাছে এসে বলে আমি জানি তোমরা সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করছো, আমিও তোমাদের দলে যোগ দিতে চাই। রাফায়েল তাকে লিওনের কাছে নিয়ে যায়। লিওন অস্কারকেও দলে নেয়। লিওন, জার্মান এবং রাফায়েল বলে যেভাবে কাজ চলছে নিশ্চিত খুব শীঘ্রই আমাদের কাজ শেষ হয়ে যাবে, কিন্তু বাইরে গিয়েও ধরা পড়তে পারি, কারণ আমরা এখন 4 জন না, পুরো 40 জন। পুলিশ আমাদেরকে দেখলে গাড়ি নিয়ে তাড়া করবে, তাই বাইরে থেকে কাউকে আমাদেরকে সাহায্য করতে হবে যে আমাদের জন্য একটা বাস রেডি রাখবে। তারা চিন্তা করে তাদেরকে কে সাহায্য করতে পারে। লিওন বলে রাফায়েল, তোমার স্ত্রী পলিনা আমাদেরকে বাইরে থেকে সাহায্য করতে পারে এবং আমরা তাকে বিশ্বাসও করতে পারি। জেলে এখন তাদের 182 দিন হয়ে গিয়েছে। আজ সব বন্দির পরিবার দেখা করতে এসেছে। রাফায়েলের স্ত্রী পলিনাও এসেছে। রাফায়েল তাকে পুরো পরিকল্পনা বলে তোমাকে আমাদের বাইরে বের হতে সাহায্য করতে হবে, কিছু লোকের সাথে যুক্ত হয়ে আমাদের জন্য একটি বাস ব্যবস্থা করতে হবে। পলিনা রাজি হয়ে সেখান থেকে চলে যায়। জেলে এখন 205 দিন কেটে গিয়েছে। তারা সুড়ঙ্গ অনেক লম্বা করে ফেলেছে। একদিন গিটারওয়ালা সুড়ঙ্গ খোঁড়ার কাজে নিযুক্ত ছিল। হঠাৎ সেলে চেকিং এর জন্য প্রহরীরা এসে যায়। রাফায়েলা আর লিওন খুব ঘাবড়ে যায়, কারণ গত কয়েকদিন রাতে চেকিং হতো, কিন্তু আজ দুপুরে এসেছে, যেন তারা সন্দেহ করছে। লিওন দৌড়ে ভিতরে গিয়ে সবাইকে সতর্ক করে যা যা ছড়িয়ে আছে তাড়াতাড়ি লুকাও। সুড়ঙ্গর কাজ বাদ দিয়ে সবাই নিজ নিজ কাজে লেগে যায়। গিটারওয়ালার সাথে যে দ্বিতীয় সঙ্গী সুড়ঙ্গে গিয়েছিল সেও বাইরে আসতে থাকে, কিন্তু গিটারওয়ালা আটকে যায়। সে ছিল সুড়ঙ্গের একবারে শেষ প্রান্তে। সে বুঝে যে তার বের হওয়ার আগে প্রহরীরা সুড়ঙ্গ দেখে ফেলবে। সবাই ভয় পেয়ে যায়, মনে করে আজ ধরা পড়েই যাব। কিন্তু রাফায়েল বুদ্ধিমানের মতো একটি কাজ করে, সব বন্দীকে জড়ো করে প্রহরীদের সামনে দাঁড়িয়ে পথ আটকিয়ে দেয়। পুলিশ অফিসাররা
সদস্যরা এগিয়ে যায় এবং বন্দীদের উপর হামলা করে। বন্দীরা পুলিশের উপর লড়াই করে তাদের আটকানোর চেষ্টা করে যাতে সুড়ঙ্গে আটকে থাকা সঙ্গী বাহিরে বের হয়ে আসতে পারে। এদিকে গিটারওয়ালা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি সিমেন্টের ব্লকটি লাগিয়ে দেয়। দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। আসলে প্রহরীদের উপর হামলা করার অপরাধে সব বন্দীদের কাপড় খুলে নিয়ে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পর ওয়ার্ডেন এসে বলে, এদেরকে সূর্য ডুবার আগ পর্যন্ত খালি গায়ে দাঁড় করিয়ে রাখো এবং একদিনের খাবারও বন্ধ করে দাও। অন্যদিকে রাফায়েলের স্ত্রী পলিনা একটি গির্জায় গিয়ে লিওনের বাবার সাথে দেখা করে। লিওনের বাবা একজন পাদ্রী। লিওনের এক পুরনো বন্ধুও আসে সেখানে। পলিনা তাদের সাথে পুরো পরিকল্পনা বোঝায় এবং বলে আমাদের একটি বাসের ব্যবস্থা করতে হবে। লিওনের বন্ধু সাহায্য করতে রাজি হয় এবং সে বলে বাসের ব্যবস্থা আমি করব। জেলে রাফায়েলের সাথে তার উকিল দেখা করতে আসে। ওয়ার্ডেন রাফায়েলকে সিগারেট দিতে চায়। রাফায়েল নিতে অস্বীকার করে, কিন্তু রাফায়েল ওয়ার্ডেনের সিগারেটের প্যাকেটটি চিনে নেয়। ওয়ার্ডেন কোন ব্র্যান্ডের সিগারেট খায়। এই ছোট্ট একটি ইনফরমেশন তাদেরকে সামনে দিকে অনেক বড় বিপদ থেকে বাঁচাবে। এখন 1 বছরের বেশি সময় কেটে গিয়েছে। সুড়ঙ্গ অনেক লম্বা হয়েছে। দিনরাত পরিশ্রমের পর শীঘ্রই শেষ হতে চলছে। কিন্তু একদিন সুড়ঙ্গে এক সঙ্গী কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে যায়। এত গভীরে অক্সিজেনের অভাব। রাফায়েল তাকে বাইরে টেনে আনে। সন্ধ্যায় তারা আবারও মিটিং করে। সুড়ঙ্গ এখন অনেক লম্বা আর ভিতরে অক্সিজেন নেই বললেই চলে এবং শ্বাস নিতে অনেক কষ্ট হয়। কিছু তো একটা করতেই হবে, না হলে তাদের পরিশ্রম সম্পূর্ণ বৃথা যাবে। জেলে কাজ করা একজনের কাছে একটি মোটর মেশিন আছে যা দিয়ে পাখা লাগিয়ে সুড়ঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত অক্সিজেন পাঠানো যাবে। রাফায়েল তাকে বলে, এই মোটর দিলে আমরা তোমাকে আমাদের দলে নিব। সেও রাজি হয়ে যায়। তারপর তারা মোটরে একটি পাখা লাগিয়ে প্লাস্টিকের পাইপের মাধ্যমে সুড়ঙ্গের শেষ প্রান্তে অক্সিজেন পাঠাতে সফল হয়। এতে সুড়ঙ্গের শেষে কাজ করা মানুষদের আর শ্বাসকষ্ট হয় না। কাজ আবার চালু হয়। কিন্তু এখন ওয়ার্ডেনের বন্দীদের উপর সন্দেহ হতে শুরু করে। ওয়ার্ডেন বিগটকে ডেকে সিগারেটের প্যাকেট দিয়ে বলে, জেলে কিছু একটা গোলমাল হচ্ছে, তোমাকে বন্দীদের উপর নজর রাখতে হবে তারা কি করছে। বিগট রাজি হয়। আসলে বিগট এখনো জানে না যে জেলের ভেতরে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে কিনা। এখন তাদের 514 দিন কেটে গিয়েছে। তারা জেলের বাইরে পর্যন্ত সুড়ঙ্গ খুঁড়েও ফেলেছে। সুড়ঙ্গ যেখান পর্যন্ত খোঁড়া হয়েছে সেখানে রাফায়েল নিচ থেকে একটি ছিদ্র করে লাল রঙের তরল ফেলে দেয় যাতে বাইরে থাকা রাফায়েলের স্ত্রী এবং লিওনের সঙ্গীরা বুঝতে পারে সুড়ঙ্গ এখান পর্যন্ত এসেছে। বিগটের সন্দেহ রয়েছে রাফায়েল এবং লিওনের ওপর, কিন্তু সে নিশ্চিত না। তাই সে রাফায়েলের কাছে এসে বলে, যদি তোমরা পালানোর পরিকল্পনা করো প্লিজ আমাকেও নিও। আমি ক্লান্ত, বাইরে আমার স্ত্রী আর মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। রাফায়েলের বিগটের উপর দয়া আসে। সে সুড়ঙ্গের কথা বলতেই যাচ্ছিল, কিন্তু বিগটের হাতে সিগারেটের প্যাকেট দেখে থমকে যায়। এটা ওই প্যাকেট যা কিছুদিন আগে ওয়ার্ডেনের কাছে রাফায়েল দেখেছিল। রাফায়েল বুঝে যায় বিগট আসলে ওয়ার্ডেনের সাথে যুক্ত, তাই সে বিগটকে কিছুই বলে না। অন্যদিকে লিওনের পুরনো বন্ধু তার কুকুর নিয়ে দৌড়ানো বান করে জেলের কাছে এসে সেই লাল তরঙ্গ দেখে ফেলে। পরদিন লিওনের বাবা জেলে এসে তাকে বলে, তোমরা যে লাল তরঙ্গ ফেলেছিলে সেটা আমরা দেখেছি। তোমরা জেলের সীমানার বাইরে এসেছো, কিন্তু এখনো সঠিক জায়গায় পৌঁছাওনি। আরো 40 ফুট ঘুরতে হবে তোমাদেরকে। তারপর তারা আবার সুড়ঙ্গ লম্বা করতে শুরু করে। আর মাত্র কয়েকদিনের খোঁড়ার পর সুড়ঙ্গ শেষ হবে। কিন্তু এমন কিছু ঘটতে চলেছে যা তারা কখনো কল্পনাও করেনি। একদিন এক সঙ্গী সুড়ঙ্গ খোঁড়ার কাজ করছিল। হঠাৎ একটা বিশাল ভূমিকম্প হয়। জেলের দেওয়াল কাঁপতে শুরু করে। লিওন তখন বন্ধুদের সাথে বাইরে ফুটবল ম্যাচ দেখছিল। ভূমিকম্পের ঝাঁকুনি টের পেয়ে সে তীব্র গতিতে সুড়ঙ্গের দিকে ছুটে যায়। প্রহরীরা সব বন্দীকে বাইরে বের করতে শুরু করে যাতে দেওয়াল ভেঙে পড়ে না যায়। লিওন যেমন তেমন করে সুড়ঙ্গে আটকে থাকা সঙ্গীকে বের করে আনে। সঙ্গীকে বাঁচাতে পারলেও এখন তারা একটি ভয়। ভূমিকম্পে সুড়ঙ্গ ভেঙে পড়েনি তো। লিওন আবার সুড়ঙ্গে ঢুকে দেখে সুড়ঙ্গ পুরোপুরি নিরাপদ এবং এতে সে স্বস্তি পায়। যখন সুড়ঙ্গের কাজ শেষ হতে চলেছে, লিওন হুইল চেয়ারে বসে একজন বন্দীর সাথে দেখা করে। আমরা শীঘ্রই পালাচ্ছি, তুমিও চলো আমাদের সাথে। হুইল চেয়ারের লোক বলে, তুমি তাড়াতাড়ি পালাও, আমার চিন্তা করো না, আমি তোমাদের সাথে আসতে পারবো না। অবশেষে সেই দিন আসে যেদিন তারা পালাবে। রাতে সবাই টিভি দেখছে। যারা পালানোর পরিকল্পনায় আছে তারা একে একে উঠে যেতে শুরু করে। এতে কারো সন্দেহ হয় না, কারণ সবার মনোযোগ টিভিতে রোমান্টিক ফিল্মে। পালাতে ইচ্ছুক সব বন্দী সুড়ঙ্গওয়ালা সেলে এসে একে একে সুড়ঙ্গে নামতে শুরু করে। বিগট টিভি দেখছিল। হঠাৎ তার নজর পেছনে যায়। দেখে অনেক বন্দী সেখান থেকে চলে গিয়েছে। সন্দেহ হওয়ার কারণে সে রাফায়েলের সেলের দিকে যেতে থাকে, কিন্তু হুইল চেয়ারওয়ালা লোকটি বিগটকে আটকায়। বিগট তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর সে সরাসরি রাফায়েলের সেলে এসে সুড়ঙ্গ দেখে ফেলে। সেখানে অস্কারও দাঁড়িয়েছিল। সে ছিল সর্বশেষ যাওয়ার জন্য, কিন্তু এখন বিগট সত্য জানায় পুলিশকে জানাতে চায় এবং অস্কার তাকে ধরে ফেলে। তাদের মধ্যে মারামারি হয়। বিগট স্ক্রু ড্রাইভার দিয়ে অস্কারের বাহুতে আঘাত করে মারাত্মকভাবে তাকে আহত করে, কিন্তু অস্কার এত আহত হওয়া সত্ত্বেও বিগটকে ছাড়ে না এবং তাকে পিটিয়ে পিটিয়ে অজ্ঞান করে দেয়। এখন অস্কার সুড়ঙ্গে যেতে চেষ্টা করে, কিন্তু বাহু মারাত্মকভাবে আহত হওয়ায় সে আর যেতে পারে না। অন্যদিকে সব বন্দী সুড়ঙ্গের ভিতরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এগিয়ে গিয়ে তারা সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে যায়। বাইরে থেকে লিওনের পুরনো বন্ধু সুড়ঙ্গের উপরে অংশ খুলে দেয়। একে একে সব বন্দীকে হাত ধরে টেনে উপরে বের করে নেয়। বাইরে আসা মাত্র সবাই তাড়াতাড়ি করে কাপড় বদলায়। তখন সামনের ব্রিজে একটি বাস আসতে দেখে সবাই ধরে বাসে উঠে যায়, কিন্তু অস্কার এখনো আসেনি। সবাই তার জন্য অপেক্ষা করছিল। জার্মান বলে, মনে হচ্ছে অস্কার মুসিবতে পড়েছে, আমি তাকে আনতে যাচ্ছি। এদিকে জেলের ভিতরে চলা মুভিটি শেষ হয়ে গিয়েছে। সবাই নিজেদের সেলে যাচ্ছে। তখন হুইল চেয়ারওয়ালা সবাইকে বলে দেয়, রাফায়েলের সেলে একটি সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ ব্যবহার করে তোমরা এখান থেকে পালাতে পারো। সব বন্দী সেদিকে ছুটে যায়। প্রহরীরা সন্দেহ করে এবং আরো প্রহরীকে ডেকে আনে। কিছুক্ষণ পর পুরো জেলে
সাইরেন বেজে ওঠে। বাসে বসে থাকা বন্দীরা সাইরেনের শব্দ শুনে বুঝে যায় বেশিক্ষণ আর এখানে থাকা ঠিক হবে না। তখন জার্মানও এসে যায়। সে জানায়, আমি সুড়ঙ্গের কাছে গিয়েছিলাম কিন্তু অস্কারকে সেখানে পেলাম না। বাস সেখান থেকে ছেড়ে যায়। জেলে অস্কারকে দেখা যায় আহত হওয়ার কারণে সে আর পালাতে পারেনি। বন্দীদের পালানোর খবর ওয়ার্ডেনকে দেওয়া হয়। সে খুব রেগে যায়। বাসে পলিনা সব বন্দীকে তাদের পাস দিয়ে দেয়, যাতে কিছু টাকা এবং নকল একটি পরিচয়পত্র ছিল। সবাই আলাদা হয়ে নিজেদের পথে চলে যায়।